সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। পড়াশোনাও নিশ্চয়ই ভালো হচ্ছে। বেশ কিছুদিন ছুটিও পেয়েছো, তার কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। যাই হোক, সামনে তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শুরু হবে, তাই তোমাদের এখন খুব ভালোভাবে তৈরি হতে হবে। আর ঠিক সেই জন্য আমি একবারে স্পেসিফিক্যালি ক্লাস 6-এর ইতিহাসের উপর ফার্স্ট টার্মিনালে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা তালিকা আজকে আমি তৈরি করব। এসো, একেবারে বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? বেশ, তাহলে এবার দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? যে সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে তাকেই নদীমাতৃক সভ্যতা বলে। কয়েকটি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও। মিশরীয় সভ্যতা, নীল নদের উপরে, সিন্ধু নদের উপরে সিন্ধু সভ্যতা, হোয়াংহো ও ইয়াংসি কিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল চীন সভ্যতা, প্রাচীন যুগের নদীমাতৃক সভ্যতা। ভারতের উত্তর অংশকে দক্ষিণ অংশ থেকে কে পৃথক করেছে? বিন্ধ্য পর্বত। ভারতের কোন অংশকে আর্যাবর্ত বলা হয়? উত্তর অংশকে। ভারতের দক্ষিণ অংশকে কি কি নামে ডাকা হয়? একটা হচ্ছে দাক্ষিণাত্য, আর আরেকটা হচ্ছে দ্রাবিড় দেশ। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে ওই দক্ষিণ অংশকে অনেকে দ্রাবিড় দেশও বলে থাকে। ভারতবর্ষে কবে ট্রেন চালু হয়? 1853 সালের 16ই এপ্রিল ভারতবর্ষে সর্বপ্রথম ট্রেন চালু হয়। কোন ধাতুর ব্যবহার মানুষ আগে শেখে, লোহা না তামা? মনে হবে লোহা, কিন্তু না, লোহা নয়, তামা। তামার ব্যবহার মানুষ আগে শেখে। এবার কনিষ্ক কবে সিংহাসনে বসে? 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসে। কনিষ্কাব্দের আর এক নাম কি? শকাব্দ। কে এটি চালু করেন? কনিষ্কাব্দ বা শকাব্দ চালু করেছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। কনিষ্কাব্দ সমান কত খ্রিস্টাব্দ? তাহলে 78 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তাহলে 15 কনিষ্কাব্দ মানে কি? 15-এর সাথে 78 যোগ করে দিলে তাহলেই বেরোবে খ্রিস্টাব্দ, তার মানে 93 খ্রিস্টাব্দ। গুপ্তাব্দ গণনা কে কবে চালু করেন? গুপ্তাব্দ গণনা চালু করেন গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দে। কে কবে হর্ষাব্দ গণনা চালু করেন? হর্ষবর্ধন হর্ষাব্দ গণনা চালু করেন 606 খ্রিস্টাব্দে। 200 খ্রিস্টপূর্বাব্দ এবং 200 খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য কি? 200 খ্রিস্টপূর্বাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের 200 বছর আগে, আর 200 খ্রিস্টাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের 200 বছর পর। দশক, শতক, সহস্রাব্দ
বলতে কি বোঝো? দশক মানে 10 বছর অন্তরকে বলা হয় দশক, শতক 100 বছর অন্তরকে বলা হয় শতক, আর সহস্রাব্দ মানে কি 1000 বছর অন্তরকে বলা হয় সহস্রাব্দ। প্রত্নবস্তু কি? দেখো, প্রাচীনকালে মাটি খুঁড়ে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে প্রাচীন সভ্যতা বা প্রাচীন ধ্বংসাবশেষের যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে সেগুলোকেই বলা হচ্ছে প্রত্নবস্তু। পুরাতাত্ত্বিক কাদের বলা হয়? যারা প্রত্নবস্তুগুলোর ওপর গবেষণা করে, প্রত্নবস্তুগুলোকে নিয়ে আলাপ আলোচনা করে, তাদেরকে বলা হচ্ছে পুরাতাত্ত্বিক। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। পুরো ইতিহাস বইটাই যেন বিরাট একটা ড্যাশ। ড্যাশটা কি হবে? জিগস পাজেল। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা আছে? সমুদ্রগুপ্তের কথা আছে এলাহাবাদ প্রশস্তিতে। ইতিহাসের উপাদান হিসাবে স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার গুরুত্ব রেখো। দেখো, স্থাপত্য মানে কি? ঘর বাড়ি, কোনো সৌধ, সমাধি, এইগুলো নির্মাণ করা, এগুলোকে বলা হচ্ছে স্থাপত্য। যেমন তাজমহল একটা স্থাপত্য, বরদপুরের স্তূপ একটা স্থাপত্য। তাহলে বিরাট বড় যে অট্টালিকা একটা স্থাপত্য, যেমন আমাদের রাইটার্স বিল্ডিং কে একটা স্থাপত্য বলবো, ঠিক তেমনি ভাস্কর্য কি? ধরো পাথর বা ধাতু বা অন্য কিছুর গায়ে যে খোদাই করা হয়, ঠাকুর, বিভিন্ন দেবদেবীর মূর্তি, রথ, এইসব জাতীয় জিনিসগুলো যে খোদাই করা হচ্ছে কেটে 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 কেটে, সেটাকে বলবো ভাস্কর্য। আর চিত্রকলা কি? ছবি আঁকা, দেওয়ালে ছবি আঁকা, গুহায় ছবি আঁকা। অজন্তা ইলোরার গুহাতে যে ছবি আঁকা আছে, ভীমবেটকায় যে ছবি আঁকা আছে, সেইগুলো হচ্ছে চিত্রকলা। তো এইগুলোর তো একটা ইতিহাসে বিরাট গুরুত্ব আছে। এগুলো দেখেই বোঝা যায় যে সেই সময়কার সভ্যতা সংস্কৃতি কত উন্নত ছিল, এবং এগুলোর থেকে বোঝা যায় অর্থনৈতিক অবস্থা তখন কিরকম ছিল। তাই ইতিহাসে এদের গুরুত্ব বিরাট আছে। ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের গুরুত্ব উল্লেখ করে দেখো, যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, তাছাড়া প্রত্নবস্তু, এগুলোর যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি বিভিন্ন যে ঐতিহাসিকেরা বই লিখে গেছেন, বিদেশি পর্যটকেরা যেমন বই লিখে গেছেন, সেই বইগুলোরও গুরুত্ব আছে। কারণ সেই বইতে যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে তার ভিত্তিতে সেই সময়কার দিনের অবস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য, শাসন ব্যবস্থা, এইসব সম্পর্কে আমরা জানতে পারি। তাই এইগুলো ইতিহাসের একটা বিরাট উপাদান। যেমন মেগাস্টেরিসের বিবরণ, তার থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। আবুল ফজলের আইনি আকবরী আকবরনামা গ্রন্থ থেকে আকবরের সময়ে ভারতবর্ষের অবস্থা কিরকম ছিল সেই সম্পর্কে জানতে পারি। এই যে এইগুলো ইতিহাসের একটা বিরাট উপাদান। হতচরিত কার লেখা? বাণভট্টের লেখা। মানুষ আগে কিসের মতো ছিল? মানুষ আগে চিম্পাঞ্জির মতো ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারত না, গাছে গাছে ঘুরত। এ কাদের বলা হয়? আফ্রিকায় একটা বড় রকমের এক জাতীয় বানর ছিল যাদের লেজ ছিল না, এবং এরা গাছে গাছে ঘুরত। এদেরকেই বলা হতো এপ। কিসের ভিত্তিতে মানুষের বিবর্তনের শ্রেণীবিন্যাস করা হয়?
মস্তিষ্কের ভিত্তিতে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের থেকে কতটা উন্নত সেইটা তাদের বিচার বুদ্ধি, ব্রেনের ডেভেলপমেন্ট এর ভিত্তিতে বিচার করা হয়। দেখো 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভে 4টে কোশ্চেন দেওয়া আছে, 4টে লেখা আছে, আর খ স্তম্ভেও 4টে আছে। কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা তোমাদেরকে করতে হবে। 25-এর প্রশ্নটাই আছে ঠিক করে লেখো। এখানেও 4টে প্রশ্ন আছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর দেওয়া আছে, কিন্তু এই উত্তরগুলো ঠিক নয়। কোন উত্তরটা ঠিক হবে সেটা ঠিক করে সাজিয়ে তোমাকে লিখতে হবে। এবার দেখো 26 নম্বর প্রশ্নটা, কিভাবে প্রাচীনকালে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? চকমকি পাথর ঘষতে ঘষতে আগুন জ্বলে উঠতে পারে, তার থেকেও তারা আগুন জ্বালানোর কৌশলটা শিখতে পারে। আবার শুকনো কাঠ ঘষতে ঘষতেও আগুন জ্বলে উঠতে পারে, তার থেকেও তারা আগুন জ্বালানোর কৌশল শিখতে পারে। তাহলে এইভাবেই হঠাৎ করেই আদিম যুগের মানুষেরা আগুন জ্বালানোর কৌশলটা শিখেছিল। এরপরে আগুনের ব্যবহারের ফলে আদিম যুগে মানুষের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা গেল? আগুনের ব্যবহারের ফলে মানুষ আগে কাঁচা মাংস খেত, এরপরে তারা কি করলো, মাংসকে আগুনে একটু ঝলতে নিয়ে খেতে শুরু করলো। এছাড়া আগুনকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করত, নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে রাখতো যখন তারা বিশ্রাম নিত, কারণ বন্য পশুরা আগুনকে ভয় পায়, এটা তারা কিন্তু বুঝতে পেরেছিল। এই ধরনের পরিবর্তন। তাছাড়া চোয়ালে যতটা জোর লাগতো কাঁচা মাংস খেতে, আগুনে জ্বলতে নিয়ে মাংসটা একটু নরম হয়ে গেছে, সেই জোর আর লাগলো না, অর্থাৎ চোয়ালে একটা সুন্দর শেপ আসতে শুরু করলো। আরেকটা, বাঁ দিকের সাথে ডান দিকে মেলাও। বাঁ দিকে কতগুলো জায়গার নাম দেওয়া আছে, ডান দিকে কতগুলো জায়গার নাম দেওয়া আছে, অর্থাৎ এই জায়গাটা ডান দিকে কোন জায়গাতে পাওয়া যায়, কোন স্থানে পাওয়া যায়, এই ম্যাচিংটা তোমাদেরকে করতে হবে। 29 নম্বরের প্রশ্নটা দেখো, দেওয়া আছে 13-13 শব্দের অর্থ কি? মানে ষাঁড় ষাঁড়। হুমকি উপত্যকায় কোন জাতীয় হাতিয়ার পাওয়া গেছে? কুড়ুল পাওয়া গেছে, ছোরা পাওয়া গেছে, চাছুনি পাওয়া গেছে, এই ধরনের হাতিয়ার পাওয়া গেছে। আদিম মানুষের বসতির চিহ্ন কোথায় পাওয়া গেছে? রাজস্থানের বাগড়ে। 8000 বছর পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? নর্মদা উপত্যকায় আদমগড়ে। পুরনো পাথরের যুগের থেকে মাঝের পাথরের যুগে কি কি পরিবর্তন দেখা যায়? দেখো পুরনো পাথরের যুগে কি ছিল? হাতিয়ার ছিল পাথরের এবং বড় বড় এবড়ে খেবড়ে যা পেত তাই ব্যবহার করত। কিন্তু মাঝের প্রস্তর যুগে তাদের হাতিয়ারগুলো একটু ছোট হলো, ধারালো হলো, আর তারা বিভিন্ন শেপে একটু একটু করে তৈরি করতে শিখলো। তারা শিখলো পশুপালন, বিভিন্ন পশুকে তারা পালন করে তাদের থেকে মাংস, দুধ, ডিম এই জাতীয় খাদ্য সংগ্রহ করত। কিন্তু সেই সময় তারা চাষবাস করতে জানতো না, স্থায়ী বসতি তারা স্থাপন করতে পারেনি। কিন্তু পুরনো প্রস্তর যুগের চেয়ে তাদের জীবনযাত্রা একটু উন্নত মানের হয়েছিল, কারণ তারা সেই সময় কিন্তু আগুনের ব্যবহার শিখে গেছে এবং মাংসকে তারা ঝলসিয়ে খেতেও শিখে গেছে। নতুন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার কি পরিবর্তন, কিরকম ছিল? নতুন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিরাট পরিবর্তন হয়েছিল। তার কারণ তখন তারা স্থায়ী বসতি স্থাপন করেছিল, কৃষিকাজ শিখেছিল এবং তারা খাদ্যে নিজেরা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিল।
তাই তারা দেখলো যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করলে তাদের কিন্তু জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকবে। বিভিন্ন পশুদেরকে তারা পোষ বানিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করত। এইসব বিরাট পরিবর্তন এই যুগে এসেছিল। পরের প্রশ্ন দেখো, আমি এই চ্যাপ্টারগুলোকে এক করে দিয়েছি, তোমাদের সিলেবাসে যতটা আছে পরপর পরপর সেরকম করে আমি দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশনটা তৈরি করে। মেহেরগড় সভ্যতায় মানুষের প্রধান ফসল ও গৃহপালিত পশু কি ছিল? প্রধান ফসল ছিল গম, যব, আর পশুর মধ্যে ছিল ছাগল, ভেড়া, এক কুজোলা, ষাঁড় এই জাতীয়। এবার বলছে সঠিকটি বেছে নাও। পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়, সিন্ধু সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়। এবার তোমরা এটার এই তিনটের মধ্যে যেটা ঠিক হবে সেটা রাইট দেবে। এবার দেখো 38 প্রশ্নটাই দেওয়া আছে, কোন সময়কালকে মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব বলে ধরা হয়? এই সময় মেহেরগড় সভ্যতার কি কি পরিবর্তন দেখা যায়? 39টা মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়কাল কোনটি? কি পরিবর্তন এসেছিল এই পর্যায়ে? পরেরটা, কোন সময় থেকে তামার ব্যবহার নিয়মিত শুরু হয়? বেশ, কোশ্চেনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সব প্রশ্নগুলোই কিন্তু সিরিয়াসলি করো, কারণ এই সাজেশনটা খুব যত্ন করে করা হয়েছে। প্রশ্নর প্যাটার্ন হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই কভারেজের মধ্যেই সমস্ত প্রশ্ন আসবে, এটুকু অন্তত আমি আশা করি। মেহেরগড় সভ্যতার সমাধি ক্ষেত্র কেমন হতো? শিলমোহরের ব্যবহার কোথায় সর্বপ্রথম শুরু হয়? হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো সভ্যতা কে কবে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা হলো কেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ন বলা হয় কেন? হরপ্পা সভ্যতার কোথায় কোনো সিটাডেল ছিল না? 49 নম্বরের প্রশ্নটা, হরপ্পা সভ্যতার দুটি বড় ও দুটি ছোট নগরের নাম লেখো। পরেরটা, সিটাডেল কি? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যাহা জানো লেখো। মহেঞ্জোদারোতে পাওয়া স্নানাগারটির বিবরণ দাও। হরপ্পা সভ্যতায় বড় ও পাকা রাস্তাগুলি কোন দিক থেকে কোন দিকে প্রসারিত ছিল? পরের প্রশ্ন, ওই সভ্যতায় মানে হরপ্পা সভ্যতায় অপেক্ষাকৃত কম সরু ও চওড়া রাস্তাগুলি কোন দিকে প্রসারিত ছিল? মানে বড় রাস্তাগুলো কোন দিকে প্রসারিত ছিল, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে, আর ছোট রাস্তাগুলো ও সরু রাস্তাগুলো কোন দিক থেকে কোন দিকে প্রসারিত ছিল, এটাই বলতে হবে। মহেঞ্জোদারোতে শাসকের যে মূর্তি পাওয়া গিয়েছে সেটি কি রকম? হরপ্পা সভ্যতা যুগের কৃষিকাজ, গৃহপালিত পশুর বিবরণ দাও। কৃষিকাজ ও হরপ্পা সভ্যতা যুগের মানুষেরা তামা, রূপ, সোনা, লোহা এদের মধ্যে কোন ধাতুর ব্যবহার জানতো না? হরপ্পা সভ্যতার যুগে কারিগরি শিল্পের পরিচয় দাও। হরপ্পার বেশিরভাগ শিলমোহর এক শিংওলা, দুই শিংওলা প্রাণী। দেখো 60 নম্বরের প্রশ্ন, হরপ্পাবাসী কোন ভিন দেশের সঙ্গে বাণিজ্য করত? কোন কোন দেশের সাথে বহির বাণিজ্য করত? গুজরাটের একটি প্রাচীন বন্দর নগরের নাম লেখো। লোথালের মানে কি? হরপ্পা সভ্যতায় কিভাবে ব্যবসা বাণিজ্য চলত?
হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন সম্বন্ধে যাহা জানো লেখো। হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণগুলি লেখো। হরপ্পা অধিবাসীদের লিপির পরিচয় দাও। লাস্টে দিয়েছি টিকা, লুসি ভিম্বেটকা, সরাই নহর রায়। এই হলো তোমাদের ফার্স্ট টার্মিনালের ইতিহাসের সাজেশন। এই সাজেশনটা যদি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো, তাহলে আমি বলতে পারি যে তোমরা সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। তোমাদের যদি এই সাজেশনটা ভালো লাগে, তাহলে অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবীদের মধ্যেও এই সাজেশনটা ছড়িয়ে দাও, যাতে করে তারাও পায়। এরপরে ভূগোল, বিজ্ঞান আর অঙ্কের উপরে সাজেশন দেওয়ার কথা ভাবছি। আশা করি কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো, কারণ আমাকে ক্লাস 7, ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য তো সাজেশনটা দিতে হবে, তাদের দিকটাও তো ভাবতে হবে। আর 9-10কে আমি এই মুহূর্তে কিছু দিতে পারছি না, তার কারণ হাতে আর সময় নেই। আর একটা কথা বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে থাকো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, সাজেশনটা কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার তো করবেই। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।